এরকম একটা অবস্থা দেখে যে কেউ ব্যতীত হবেন। তার জন্য মুসলমান হতে হয় না, হিন্দুও হতে হয় না। কারণ যখন একটা ছোট্ট শিশুকে ধুয়ে একটা জওয়ান ছেলে মারা যায়, সে যদি হিন্দু না খ্রিস্টান, বৌদ্ধ না মুসলমান, এটা বড় কথা না। বড় কথা তার জীবনটা চলে গেল, আর সে জীবনটা চলে গেল অকারণে। কারা করলেন? ওখানে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলাদেশে চলছে ইউনূসের গভর্নমেন্ট। ইউনূস, মোহাম্মদ ইউনূস, যে হচ্ছে এই যে আমাদের এখানে যেমন বন্ধন ব্যাংক, অমুক ব্যাংক, এরকম একটা ব্যাংক চালাতে চালাতে তাকে যে করেই হোক, আপনারাও জানেন, সবাই জানেন, সারা পৃথিবীতে যে একটা বড় পুরস্কার, নোবেল পুরস্কার, সেই নোবেল পুরস্কারটা ওকে দেওয়া হয়। আর এই নোবেল পুরস্কার দেওয়ার সময় ওখানে আমেরিকা কলকাঠি নাড়ে, এটা জানেন সবাই। কারণ যে মোড়ল সবচেয়ে, গ্রামের যে সবচাইতে ধনী, সে হয় গ্রামের মোড়ল। এটাই তো এতকাল ছিল। এখনো পৃথিবীতে সবচাইতে ধনী আমেরিকা, তাই পৃথিবীর মোড়ল হচ্ছে তারা। তাই সেই পৃথিবীর মোড়ল ওখানে ওকে দিয়ে প্রাইজ পাইয়ে দিয়েছিল। আর শেখ হাসিনার সরকারটাকে গত আগস্ট মাসে ওখান থেকে উৎখাত করলো, ষড়যন্ত্র করলো। কি হাসিনার দোষ আছে, ত্রুটি আছে, এতে ভোটের মাধ্যমে শেষ হবে, তা না করে তাকে ওখান থেকে প্রাণে বাঁচার জন্য তাকে পালিয়ে চলে আসতে হলো। এবং সে পালিয়ে চলে এসে ভারতে আশ্রয় নিয়ে বেঁচে থাকলেন, সেটা আলাদা কথা, তাকে চলে আসতে হলো। হাসিনা থাকাকালীন এরকম ঘটনা হয়নি তা না, অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু এইভাবে নিরাপত্তাহীনতায় ভোগে এরকম অবস্থা ছিল না। আজকে ওইখানে এই নিরাপত্তা বিঘ্নিত হলো। এই বিঘ্ন করলো কে? এই বিঘ্ন করলো এখন যারা ক্ষমতায় আছেন, তারা হচ্ছে জামায়াতি। এই জামায়াতি যারা ওখানে আছেন, এটা কি অদ্ভুত মিলন জানেন? আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন 1925 সালে RSS বলে একটা সংগঠন তৈরি হয়। ভারত স্বাধীন হয় 1947 সালে, এটা জানেন আপনারা। 1885 সালে কংগ্রেস তৈরি হয়, তাই তো? কংগ্রেস পার্টি তৈরি হয়, তারা আন্দোলন করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আর মহাত্মা গান্ধী ওই তখন আফ্রিকাতে ওকালতি করতে গেছেন, উকিল হয়েছেন, ওকালতি ছেড়ে দিয়ে তিনি ভারতে চলে এসেছেন পরাধীন ভারতকে মুক্ত করবার জন্য। চলে এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ICS পরীক্ষায় ফোর্থ হয়েছিলেন, গোটা বিশ্বের মধ্যে ফোর্থ হয়েছিলেন ICS পরীক্ষায়। এবং তিনি একটা বিরাট চাকরি পাবেন, এইরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে তিনি মাকে চিঠি লিখে বলেছিলেন যে, মা, দেশমাতৃকা আজকে অপরের দ্বারা শোষিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আমার চাকরির দরকার না, আগে মাকে মুক্ত করা আমার কাজ। আমার মা, তুমি যেমন আমার মা, আমার দেশটাও আমার মা, তাই এই দেশ মাতাকে মুক্ত করবার জন্য আমি এই কাজে লিপ্ত হব। ওর মা আপত্তি করেনি, বলেছিল ভালো। ওর বাবা জানকীনাথ বসু বড় উকিল ছিলেন, বড় ব্যারিস্টার ছিলেন। ওর বাবার ইচ্ছে ছিল সেও কোনো ব্যারিস্টার হবে বা অন্য কিছু হবে, কিন্তু সেটা না হয়ে দেশপ্রেমিক হয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের জন্য বিনয়, বাদল, দীনেশ, যারা ঢাকা মিডফোর্ড কলেজে ডাক্তারি পড়ছিলেন, ডাক্তারি পড়া ছেলেগুলো চার্লস টেগার্ট বলে একটা ইংরেজ পুলিশ অফিসারকে খুন করবার জন্য চলে এসছেন। কেন না, ওই পুলিশ অফিসার আমাদের দেশের মানুষকে নির্বিচারে গুলি করেছে, হত্যা করেছে, অতএব তার বিচার করতে হবে। আর তার বিচার করবার জন্য ওর ওপর দায়িত্ব পড়লে ওকে মেরে দিয়ে আসতে হবে। ওরা ছিলেন তখনকার দিনের মুক্তি ফৌজ। আর সেই মুক্তি ফৌজরা ঢাকা থেকে চলে এলেন কলকাতা রাইটার্স বিল্ডিং এ, ওখানে চার্লস টেগার্ট বসেন। আর চার্লস টেগার্টকে তককে তককে থেকে মেরে দেবেন বলে বিনয়, মাত্র 18-19 বছরের ছেলে, বাদল ওই রকমই বয়স, দীনেশ তাদের একই রকম বয়স, 18 থেকে 22-23 বছরের মধ্যে বয়স, এই ধরনের ছেলেরা ওখানে চলে এলেন। আপনারা সে লড়াইয়ের ইতিহাস জানেন। মাত্র 18 বছর বয়সের ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, তারা ছুটে গেছিলেন বাংলা থেকে মুজফ্ফরপুর, আমাদের মহাবনী থেকে মুজফ্ফরপুর চলে গিয়েছিলেন। কেন? ওই রকম আরেকটা অত্যাচারী সাহেব ইংরেজ পুলিশ অফিসারকে ওকে শেষ করে দিতে হবে, তা না হলে ও আরো আমাদের বিপ্লবীদের ধ্বংস করে দেবে। সুতরাং তাকে মারবার জন্য ওখানে গিয়েছিলেন। গান তো আপনারা শোনেন, বড়লাটকে মারতে গিয়ে মারলাম ইংল্যান্ডবাসী, অন্য একজনের গাড়িতে, কারণ একই রকম গাড়িতে চড়ে যাচ্ছিলেন বলে ভুলবশত ওই গাড়িতেই বোমাটা মেরে দিয়েছিলেন। ওই গাড়িতে ওই সাহেব ছিলেন না, অন্যরা ছিলেন, মহিলা ছিলেন। এই জন্যে শেষ পর্যন্ত ধরা পড়লেন, ফাঁসি হয়ে গেল তাদের।
এত আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হলো। আমাদের এই নদিয়া জেলার অমৃতেন্দু মুখার্জি নাম শুনেছেন অনেকে, যারা পুরনো এই লাল ঝান্ডা করেন তারা জানেন। গদাদা নাম, আমাদের বামফ্রন্ট সরকারের অন্যতম মন্ত্রী হয়েছিলেন, দুগ্ধমন্ত্রী, পশুপালন মন্ত্রী হয়েছিলেন এই গদাদা, মানে অমৃতেন্দু মুখার্জি, আন্দামান সেলুলার জেলে। আমাদের এখানকার আমাদের যে ভূমিমন্ত্রী হয়েছিলেন বিনয় কৃষ্ণ চৌধুরী বর্ধমানের, তিনি আন্দামান সেলুলার জেল খেটে এসেছেন। এরকম অনেক অজস্র। আন্দামান সেলুলার জেলটা ইংরেজরা তৈরি করেছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের দ্বীপান্তর দেওয়ার জন্য, কালাপানিতে দ্বীপান্তর দেওয়ার জন্য। আর সেই দ্বীপান্তরিত যারা, তাদের মধ্যে যে তালিকা এখনো লিস্ট ওখানে টাঙানো আছে, ওই লিস্টে গিয়ে দেখবেন ওই দ্বীপান্তর পাওয়া মানুষগুলোর মধ্যে অধিকাংশ হলো বাঙালি, দ্বিতীয় স্থানে পাঞ্জাবি, গুজরাট বা অন্য জায়গার একজনও নেই। আর এখন আমরা সেই গুজরাটের অধীনেই আছি। প্রধানমন্ত্রী গুজরাটের, স্বরাষ্ট্রমন্ত্রী গুজরাটের, আর ভারতবর্ষের সবচেয়ে এই মুহূর্তে যিনি সবচাইতে ধনী আদানি সাহেব, ওই আদানিও ওই গুজরাটের মানুষ। এরা আমাদের দেশটাকে চালাচ্ছে বা শোষণ করছে। অথচ স্বাধীনতার সময়ে যখন লড়াই চলছে, যখন সূর্য সেন লড়াই করছে, যখন মাতঙ্গিনী হাজরা লড়াই করছেন, প্রীতিলতা ওয়াদেদার লড়াই করছেন, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল, দীনেশ নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের লড়াই যখন চলছে, পুলিন বিহারী দাস যখন লাঠি খেলা করছেন, চারণ কবি মুকুন্দ দাস যখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে যাত্রা গান করতে করতে বেরোচ্ছেন আর ব্রিটিশের বিরুদ্ধে গান লিখছেন, ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী কবু হাতে আর পড়ো না। কারণ রেশমি চুড়িটা ব্রিটিশদের তৈরি করা, ওই কাঁচের চুড়ি। বলেছে ছেড়ে দাও রেশমি চুড়ি বঙ্গনারী কবু হাতে আর পড়ো না, জাগো গো ও জননী ও ভগিনী, মিছে ঘুমে আর থেকো না। এই গান স্বদেশী যাত্রা করতে শুরু করলেন সেই চারণ কবি মুকুন্দ দাস। এরাই তো সূর্য সেন স্কুলের মাস্টারি ছেড়ে দিয়ে ব্রিটিশের অস্ত্রাগার লুট করে নিয়ে গিয়ে স্বাধীনতা সংগ্রাম করবেন বলে ছুটে গিয়েছিলেন। 14 বছরের ট্যাগরা বল, সেই 14 বছরের একটা ছেলে তার কথায় দৌড়ে গেলেন। বিএ অনার্স পাশ করা মহিলা, আজ থেকে 1930 সাল, আজ থেকে কত বছর আগে, প্রায় 100 বছর আগে, প্রীতিলতা ওয়াদেদার মাত্র 24-26 বছর বয়স, স্কুলে অনার্স পাশ করা, বিএ গ্রাজুয়েট, সেই মেয়ে চাকরি পেয়েছে স্কুল মাস্টার। সব বাদ দিয়ে ব্লাউজের মধ্যে পটাশিয়াম বিষ, পটাশিয়াম সাইনাইড, ওই বিষের ক্যাপসুল সঙ্গে নিয়ে গিয়ে ওই ব্রিটিশদের ক্লাবে ঢুকে ওদের পরিকল্পনা কি, কাকে ধরবে, এই সমস্ত জোগাড় করে নিয়ে চলে এসেছিলেন। শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়ে ওই বিষ নিজে খেয়ে মরে গিয়েছিলেন। তবু একটা মানে এই বিপ্লবীদের কোনো কথা বলেননি। অথচ আমরা দেখেছি এই যারা এখন দেশে শাসন করছে, এই বিজেপি, একজন লোকের নাম বলতে পারবে না, একজন লোকের নাম বলতে পারবে না যে হচ্ছে স্বাধীনতা সংগ্রাম করেছে, আন্দামান সেলুলার জেলে জেল খেটেছে, কিংবা সূর্য সেনের মতো ফাঁসি হয়েছে, বিনয় বাদল দীনেশের মতো মৃত্যুবরণ করেছে, ক্ষুদিরামের মতো ফাঁসি হয়েছে, প্রফুল্ল চাকি কানাইলালের মতো ফাঁসি হয়েছে, দ্বীপান্তর হয়েছে। একটা লোকেও একটা নাম নেই, একটা নাম নেই। একটা নাম আছে শুধু, তার নাম সাভারকার। সে কিছুদিন জেল খেটেছিলেন, ইয়ং বয়সে আন্দোলন দেখে আন্দোলনে ঢুকে পড়েছিলেন। তারপর 7 বার মুচিলেখা দিয়ে বলেছিলেন, এই 7 বার মুচিলেখা দিয়ে বলেছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে আমি জীবনে কোনোদিন একটা কথা বলবো না। ব্রিটিশ থাকুক আমাদের দেশে, তা থাকুক, আমার কোনো আপত্তি নেই, আমরা আপনাদের সঙ্গে থাকবো, আমারে ছেড়ে দেন। শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার ওকে রেহাই দিয়েছিল, বেকসুর খালাস করে দিয়েছিল। তার নাম সাভারকার। ওই সাভারকার হচ্ছে আরএসএস এর নেতা, আর ওই আরএসএস হচ্ছে আমাদের বিজেপির নেতা। বিজেপি চালায়, আরএসএস এর মোহন ভাগবত এখন হচ্ছে তার সেক্রেটারি, মানে প্রধান। এখনকার প্রধানের নাম মোহন ভাগবত। তারা এই ওদেরকে যা বলে দেয় তাই করে। ওই আরএসএস এর একটা লোক ভারতের স্বাধীনতা করেনি, স্বাধীনতার জন্য লড়েনি, বরঞ্চ তারা বেঈমানি করেছেন আমাদের সঙ্গে, তারা দালালি করেছেন ব্রিটিশের। এইরকম একই অবস্থা আজকে যারা দীপু দাসকে হত্যা করেছে, ওই একটা গরিব মানুষের ছেলেকে হত্যা করেছে, জানবেন যারা হত্যা করেছে ওখানে তারা কারা। আমাদের এখানে যেমন আরএসএস, তেমনি ওখানে জামায়াত। যখন 71 সালের মুক্তিযুদ্ধ হয়, যখন শেখ মুজিবুর রহমান
আহ্বান দিলেন। আমাদের মনে আছে তখন রেডিও শুনতাম আমরা, রেডিওতে বক্তৃতা হতো, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো বলে বক্তৃতা দিতেন। আর এই বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে যখন গোটা বাংলাদেশ নড়ে চড়ে বসেছে সবাই মিলে, কে হিন্দু কে মুসলমান না, বাংলাদেশকে স্বাধীন করতে হবে, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশ পৃথক একটা দেশ তৈরি হবে। এই কাজ যখন তারা তৈরি করছেন, যখন মুক্তি বাহিনী তৈরি হচ্ছে, তখন খুলনা জেলায় একটা বাহিনী আবার তৈরি হচ্ছে। সেই বাহিনীটা আনসার বাহিনী, সেই বাহিনীটা আল বদর বাহিনী, সেই বাহিনীটা আমরা সবাই চিনি এই নামে, সেই জন্য নামটা বলছি রাজাকার বাহিনী। রাজাকার বাহিনী 96 জন পাকিস্তানপন্থী মুসলিম যুবক মিলে ওই রাজাকার বাহিনীটা তৈরি করে। আর সেই রাজাকার বাহিনী আস্তে আস্তে অনেকখানি হয়। তারাই তখন পাকিস্তানের হয়ে যারা বিপ্লবী, যারা ওখানকার স্বাধীনতা সংগ্রাম করছে, মুক্তি ফৌজ যারা, শেখ মুজিবুর রহমানের সঙ্গে যারা কাজ করছে, তাদেরকে ধরিয়ে দেওয়া, তাদেরকে মেরে দেওয়া, এই কাজ তারা করছে। 80,000 মানুষের প্রাণের বিনিময়ে, হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে। কারণ পাকিস্তানের যারা ওই যে সৈন্য সামন্ত যারা এসেছিল, তারা আমাদের এই দেশের মায়েদের উপরে বলাৎকার করেছে, খুন করেছে, যেখানে সেখানে দাঁড় করিয়ে গুলি করে মেরে দিয়েছে। এরকম যারা করেছিল, তাদের সাহায্য করেছিল যারা, তার নাম রাজাকার। শেষ পর্যন্ত আপনারা জানেন রাশিয়ার সহযোগিতায়, কারণ আমেরিকা ওদের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে, আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল যাতে শেখ মুজিবুরের বাহিনী জিততে না পারে। তখন বিশ্বে দাঁড়িয়ে দুটো মানুষ একসঙ্গে কথা বলেছিলেন, তার একটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী তখন এখানকার প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন বাংলাদেশের যুদ্ধে আমরা আমাদের প্রতিবেশী তাদের দেশের স্বাধীনতা চাইছে, আমরা তার পক্ষে থাকবো, কারণ কংগ্রেস স্বাধীনতা সংগ্রাম করে ভারতবর্ষ স্বাধীন করেছে, আমরাও স্বাধীনতা সংগ্রামের পক্ষে থাকবো। তাই থেকেছিলেন আমাদের ভারতের সৈন্যরা গিয়ে আমাদের এই বিষ্ণুপুরের রাস্তা, গঙ্গার রাস্তা দিয়ে মিলিটারি ওখান থেকে ট্যাঙ্ক নিয়ে বিভিন্ন কিছু নিয়ে ওই বাংলাদেশের যুদ্ধের সঙ্গে অংশগ্রহণ করেছেন। আমাদের ভারতেরও অনেক সৈন্য সেই যুদ্ধে প্রয়াত হয়েছেন, মারা গিয়েছেন, আপনারা জানেন। জেনারেল নিয়াজি ওদের দেশের, আর আমাদের দেশের ছিলেন অরোরা, আমাদের দেশে ছিলেন জে.এন. চ্যাটার্জি। এরা সবাই মিলে আমাদের এই স্বাধীনতা সংগ্রামে সাহায্য করা হয়েছিল। আর তখন ওরা 7ম নৌবহর পাঠায় আমেরিকা। আমেরিকা যখন 7ম নৌবহর পাঠায়, তখন আরেকটা লোক গর্জে উঠেছিলেন, সেটা ছিল সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান। ওটা কমিউনিস্ট পার্টি ছিল, লাল ঝান্ডা পার্টি ছিল ওখানে। আর তিনি বললেন যে আমেরিকা, তুমি ওদের দেশের কাজে অভ্যন্তরীণ বিষয়ে যদি না গলাও, তাহলে তোমার 7ম নৌবহর গেলে আমার 8ম নৌবহর আমি পাঠাবো। যখন রাশিয়া বলল এই কথা, আমেরিকা একমাত্র ভয় পেত রাশিয়াকে, কারণ ওখানে শক্তি আছে, ওখানে ঐক্য আছে, ওখানে তারা দেশপ্রেমিক। সুতরাং এরা যদি কথা বলে, অতএব তখন আমেরিকার নৌবহর পিছু হটেছিল। আর শেখ মুজিবুরের মুক্তি বাহিনী জয়যুক্ত হয়েছিল। ওখানকার জেনারেল নিয়াজি আমাদের এখানকার জেনারেলের কাছে আত্মসমর্পণ করেছিল, এই ইতিহাস আপনাদের জানা। একটা আলবদর, একটা রাজাকার, তারা তো সাহায্য করেইনি, বরং তারা সেদিন আমাদের ওই দেশের মুক্তি সংগ্রামকে ধ্বংস করবার চক্রান্ত করেছিল। কত মৃত্যু ঘটেছে তাদের হাতে। আজকে তারাই ওখানে শাসন করছে আমেরিকার সৌজন্যে। ওই যে ইউনুস একটা পুতুল, ওকে পুতুল হিসেবে বসিয়ে ওইটা আসলে কলকাঠি নাড়ছেন তারা। আর ওইখানে ওই জামাত, ওই উগ্রবাদী মৌলবাদী, ওই যারা ধর্মের নামে দেশকে ডুবিয়ে দিতে চায়, ধর্মের নামে যারা ক্ষমতা ভোগ করতে চায়, তারা ওইখানে ক্ষমতাবান হয়ে আজকে ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছেন। আর ওই জায়গায় দাঁড়িয়ে এইরকম হিন্দু বা অন্যদের উপরে, হিন্দু বলে শুধু না, ওখানে খ্রিস্টান আছে, ওখানে বৌদ্ধ আছে, যেমন আমাদের ভারতবর্ষে আছে, কারণ ওটাও তো এক সময় ভারতবর্ষই ছিল, ওই জন্য ওখানেও আছে। তাদের উপরে এইরকম ভাবে রাহাজানি হচ্ছে, এইরকম ভাবে তাদের উপরে হত্যা লীলা চলছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই, শুধু প্রতিবাদ না,
আমাদের এখানেও আমাদের সতর্ক থাকার কথা। তা না হলে আমরা দেখিনি আমাদের এখানে আফরাজুলকে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, আমার ভারতবর্ষে আফরাজুলকে পুড়িয়ে দেয় কারা? আফরাজুলকে পুড়িয়ে দিয়েছে কারা আগুন দিয়ে? কারা? মোহাম্মদ আখলাক। যে মোহাম্মদ আখলাক উত্তরপ্রদেশ বিজেপির সরকার, তার বাড়ির কি বলে ওটাকে, ঠান্ডা রাখে কি, ফ্রিজ, তার ফ্রিজের মধ্যে নাকি গরুর মাংস আছে। আচ্ছা, ওর ফ্রিজের মধ্যে গরুর মাংস আছে তো তোর কি? ওর ফ্রিজের মধ্যে আছে, রাস্তায় না, বাজারে না, ফ্রিজে। পরে অবশ্য প্রমাণ হয়েছে ফ্রিজে গরুর মাংস ছিল না। ওটাও মিথ্যে কথা, ওটাও মিথ্যে কথা। এই কথা বলে ওকে বাড়ি থেকে টেনে বের করে পিটিয়ে মেরে ফেলেছে আমার ভারতবর্ষে বিজেপির সরকার। আমার ভারতবর্ষে বিজেপি সরকার ওই যে বিশুদ্ধবারে আমাদের এখানে মেদের হাট হয়, বিনগরের গরুর হাট হয়, আগে হতো বেশি, এখন কম। তখন তো গরু নিয়ে গাড়িতে করে যায় না মানুষ। ওখানে একজন যাচ্ছিলেন বাজারের জন্য, না বাজার থেকে কিনে বাড়ি ফিরছিলেন, প্রায় 70 বছরের বৃদ্ধ, তার ছেলে তার সঙ্গে একটা ছোট গাড়ি করে, বলে ওই ছোট হাতিতে করে 2-3টে গাই গরু বাড়িতে পোষার জন্য নিয়ে যাচ্ছেন। কেন নিয়ে যাচ্ছে? গোমাতা। অতএব তাকে ধর, তাকে ধরে ওখানে পিটিয়ে মেরে দিল পেহেলু খান। তার অপরাধ, সে মুসলমান। আমার ভারতবর্ষ হয়েছে স্বাধীনতার 78 বছর বাদে। এই জিনিস সহ্য করতে হবে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, যে সংবিধান বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে আমাদের দেশে, যে সংবিধানের গোড়ার কথা বলেছে উই দ্য পিপল অব ইন্ডিয়া, উই দ্য পিপল অব ইন্ডিয়া, অর্থাৎ আমরা ভারতের জনগণ। বাদ দিলাম কাউকে? এ ভারতের জনগণ বললে কেউ বাদ পড়লেন? নবিসুদ্দিও বাদ পড়ল না, অখিল মোড়লও বাদ পড়লো না। বাদ পড়লো কি কেউ? উই দ্য পিপল অব ইন্ডিয়া, এটা দিয়ে আমাদের প্রিয়াম্বল, মুখবন্ধ সংবিধানে, উই দ্য পিপল অব ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, সার্বভৌম, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, সেকুলার, ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্টিক, সমাজতান্ত্রিক রিপাবলিক। আমাদের ভারতবর্ষটা হচ্ছে এই সার্বভৌম, মানে কারো অধীন না। এখন আমাদের দাদা আমেরিকার মাথা, মানে মানে পায়ের তলায় মাথা দিয়ে থাকতে পারলে ওর ভালো লাগে। 10 লাখ টাকার জ্যাকেট পরে উনি চলে যায় ওনার সাথে দেখা করার জন্য। একটা জ্যাকেটের দাম 10 লাখ টাকা। সারাদিনে 4বার জামা প্যান্ট পাল্টান। উনি আমার গরিব দরদি, বলে আমি তো ফকির হু, ঝোলা লেকে চল পড়ে, ঝোলা লেকে চল পড়ে ফকির। আর সেই ফকির কি খায় জানেন? তার লাঞ্চ করে কি দিয়ে? আমাদের দেশে পাওয়া যায় না, ওই ইটালিতে। ওখান থেকে আমরা কি বলতাম? ব্যাঙের ছাতা, আমরা ছোটবেলায় বলতাম। আর কি বলে ওটাকে? মাশরুম। মাশরুম, হ্যাঁ মাশরুম। আরে বাংলাটা বলে, হ্যাঁ পাতালকোর। হ্যাঁ, ওই পাতালকোর এখন চাষে উঠে, জাতে উঠে পড়েছে, চাষে উঠে জাতে উঠেছে, তার নাম হয়েছে মাশরুম। সেই মাশরুম আবার ইন্ডিয়ান মাশরুম উনি খান না, ইতালি থেকে মাশরুম আনেন। একটা মাশরুম তার দাম পড়ে 8,000 টাকা। ওরকম দৈনিক 8টা মাশরুম দিয়ে ওনাকে তরকারি রেঁধে দেয়, ওইটা খায় প্রতিদিন। ওই মাশরুম খায় উনি। আর একটা মাশরুমের দাম, মানে একটা পাতালকোরের দাম 8,000 টাকা। ওইরকম 8খানা পাতালকোর দিয়ে তার তরকারি তৈরি হয়, আর প্রতিদিন ওটা খায়। কত হাজার টাকা গোন রে ভাই, শুধু মাশরুম, বাকিটা বাদ দেন। 8 টাকায় খাচ্ছেন, আমাদের টাকায় জামা প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছেন, আর আমার দেশটাকে ডুবিয়ে দিচ্ছেন আদানির কাছে, আম্বানির কাছে। তো কালকে পেপারে দেখেছেন সবাই, আরাবল্লী পর্বত, ভূগোলে পড়েছ, ছোটবেলায় পড়িসনি? আরাবল্লী পর্বত আর থাকবে না, বলে ওটা পর্বতই না। বলে কেন? যে উঁচু কমে গেছে, অতএব এটা আর পর্বত না, জমি করে ফেলবে। ওই জমিতে এখন জমি বিক্রি হবে প্রমোটারের কাছে, আর সেই প্রমোটার হচ্ছে একদম আদানি, বসেই আছে প্রমোটার, ও কিনে নেবে।
আর ওটা যদি কিনে নেয় দিল্লি, এখন যে দূষণ হচ্ছে তার চেয়ে আরো দূষণ হবে, শুধু তা না, ওটা মরুভূমি পরিণত হয়ে যাবে। রাজস্থানের থর মরুভূমি, কালাহারি মরুভূমি থেকে ওখানকার যে বালি, ওটা আসতে পারে না খালি ওই পর্বতটার জন্য। আরাবল্লী ওটা পাঁচিল হয়ে দাঁড়িয়ে আছে, ওটাকে ধ্বংস করে দেবার জন্য ষড়যন্ত্র করেছে। আর সেই ষড়যন্ত্রের শিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। যেমন শিলমোহর দিয়েছিল অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানাতে হবে। রাম মন্দির তো বনে গেল, কামটা কি হলো? একটা বেকার ছেলে চাকরি হয়েছে? রাম মন্দির তো হলো, কৃষক তার ফসলের দাম বেশি পেয়েছে। রাম মন্দির তো হলো, আমার একটা মেয়েদের উপর অত্যাচার কমেছে। রাম মন্দির তো হলো, আমাদের রাস্তাঘাটের উন্নতি হয়ে গেছে। রাম মন্দির তো হলো, আমাদের ভারতবর্ষে একটা কারখানা তৈরি হলো, যে কারখানায় 10,000 লোক 3 শিফটে চাকরি করবে। রাম মন্দির নিয়ে আমরা মেতে উঠলাম। আরে রাম অযোধ্যায়, আর রাম মন্দির বানিয়ে আমাদের এখানে ভুল বোঝাচ্ছে। জেনে নিন, অযোধ্যায় রাম মন্দির বানানোর পর 24 সালে যে ভোট হলো, সেই ভোটে অযোধ্যায় বিজেপি হেরে গেল। খোদ অযোধ্যায় বিজেপি হেরে গেল। রাম মন্দির ওখানে তৈরি হয়েছে, ওখানে হেরে গেল। আমরা কুদে নেচে কুদে অস্থির হয়ে গেল রাম। আরে অযোধ্যায়, যে অযোধ্যায় রামের জন্মস্থান বলে বলি, আমার রবীন্দ্রনাথ বলেছে রামের জন্ম তব কবি তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়েও সত্য যেন। কবির মনে তৈরি হয়েছে রাম, আর তার জন্মস্থানটাও কবির মন থেকেই বলেছেন, উনি দেখেননি, কেউ দেখেনি। যেমন শরৎচন্দ্র দেবদাসের জন্মস্থান হাতিপোতা গ্রাম কি অমুকপোতা গ্রাম, ওগুলো কেউ দেখেনি, উনি নিজে বানিয়েছেন গল্প। সেই দেবদাস সিনেমা দেখে আপনি চোখের জল ফেলেন, সবাই চোখের জল ফেলে, ইয়ং ছেলে মেয়েরা তো আর একটু বেশি ফেলে। তো ওই যে কাহিনী গল্প লেখে, ওই গল্প যিনি লেখেন তিনি লেখেন, তিনি দেখে এসে লেখেন তা না, হয়তো কোনো একটা নমুনা দেখেন, তাকে গড়িয়ে পিটিয়ে একটা গল্প তৈরি করেন। অযোধ্যায় বাড়ি ছিল, রামচরিত মানস লিখেছেন, কি নাম তার? হ্যাঁ, রামচরিত মানস। হিন্দিতে রামায়ণ লিখলেন কে? বাংলায় করেছেন কৃত্তিবাস ওঝা, হিন্দিতে? হ্যাঁ না, বাল্মীকি তো আসল রামায়ণ করেছেন সংস্কৃতে। তুলসীদাস লিখেছেন হিন্দিতে। যতদিন হিন্দিতে না হয়েছে ততদিন ওনারা তো পড়তে পারেনি, পেরেছে? ওরা তো হিন্দিতে কথা বলে। তা তুলসীদাস লিখেছেন, আর যখন তুলসীদাস লিখছেন তখন মুঘল বাদশারা দিল্লিতে বাদশাহী করছেন। যখন উনি বঙ্গানুবাদ করছেন, তখন হিন্দি অনুবাদ করছেন, তখন ওরা ইয়ে করছেন ওই জায়গায়, বাদশাহী হচ্ছে মুঘল বাদশারা। কেউ বাধা দেয়নি, লিখেছেন। কিন্তু লিখতে গিয়ে একবারের জন্য বলেনি যে অযোধ্যার মন্দির, যেটা বাবরি মসজিদ কবে তৈরি হয়েছিল? মুঘলরা তৈরি করেছিল। বাবর যখন এই দেশ স্বাধীন, এই দেশে ঢুকলো, প্রথম দখল করলো, তখন তো রাজায় রাজায় যুদ্ধ হতো, এক দেশ আরেক দেশ দখল করে ফেলতো। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর এই জায়গাটা দখল করেছিল। কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদি, কোন হিন্দুকে না। ইব্রাহিম লোদিকে পরাজিত করে ওই জায়গাটা দখল করেছিলেন বাবর। বাবর কে? বাবর হচ্ছে মঙ্গল, আর ইব্রাহিম লোদিকে লোদি, তাই তো ওদের, হ্যাঁ লোদি। তো তার জায়গা দখল করেছিলেন, আর সেই দখল করার পর আরো জায়গা দখল করে পর দখল করছে। 1528 সালে বাবর তখন ভাবলো, আমি তখনকার দিনের রাজারা তাই ভাবতো যে আমি যখন এই জায়গায় জমিদার রাজা, তারা ভাবতো এই জায়গায় দখল করে একটা ভগবানের জায়গা করি, ঠাকুরের জায়গা করি, করতো না? দেখুন আপনাদের এখানে কত মন্দির আছে এরকম করে, জমিদাররা করতো, রাজারা করতো। তাহলে উনি ভাবলো যে আল্লাহর জন্য একটা আল্লাহর ঘর বানিয়ে দিই, আল্লাহর ঘর, জুম্মার ঘর বানাবো। বানানোর দায়িত্ব করলো কার উপরে? মীর বাকি। বাবরের সেনাপতির নাম ছিল মীর বাকি। 1528 খ্রিস্টাব্দে মীর বাকি ওইখানে একটা জুম্মার ঘর মানে মসজিদ বানালেন। আর সেই মসজিদটা তখনকার দিনে লোকে ডাক নামে ডাকতো বাকে মসজিদ, কিন্তু যেহেতু বাবর সম্রাট, তাই সম্রাটের নামেও সবাই বলে ওটা বাবরি মসজিদ।
বাবর ই মসজিদ, মানে বাবরের তৈরি করা মসজিদ, এই জন্য বাবরি মসজিদ, আর কিছু না, চুলের বাবরি না, এটা বাবরের নামে বাবরি মসজিদ। এটা তৈরি হলো 1528 সালে। আর আজকে কত, 500 বছর বাদে, 500 বছর একেবারে কাটায় কাটায় 498 বছর। এই 498 বছর এমনিতেই তো ভেঙে যেত, এত বছর থাকে নাকি, ভেঙেই যেত। ভেঙে পড়ে তো এটি যা হতো হতো না, ওটাকে জোর করে ভাঙলো কারা? এই বিজেপি। এই বিজেপিরা জোর করে ভাঙলো। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলল যে ওইখানে ঠিক আছে, ওদের যখন ধর্ম বিশ্বাস, ওদেরটা ওদের দিয়ে দাও, আর মুসলমানদের আলাদা একটা জায়গা দাও, সেখানে আবার মসজিদ বানিয়ে নিন। এটা রায় দিল। আর সরকার, বিজেপি সরকার তখন বললো যে রায় দিয়েছে, অতএব আমাদের মানতে হবে। কি বাধ্য ছাত্র আমার, যে সুপ্রিম কোর্ট রায় দিলে সব মেনে নেয়। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেকটা ক্ষেত মজুরকে প্রতিদিন 600 টাকা মজুরি দিতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মেনেছে? মানেনি। ওইটা মানে না, মানছে কোনটা? মসজিদ। কারণ ওইটা গন্ডগোল বাঁধানো যাবে, আর গন্ডগোল বাঁধালে তুই ওই দলে আর আমি এই দলে, যে দল ভারী হবে সেই দলটায় আমি থাকবো, অতএব জিতবো আমি। আমার ভারতবর্ষে 78 ভাগ হিন্দু, অতএব হিন্দুর দিকে আমি যদি থাকি তাহলে আমি হিন্দুর ভোটে জিতে যাব। 78 ভাগ হিন্দু আমার ভারতবর্ষে, 78 ভাগ হিন্দু, 26 ভাগ মুসলমান, আর বাদ বাকিটা হলো খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ইত্যাদি ইত্যাদি। সেই ভারতবর্ষ। এই জন্যে আমাদের রবীন্দ্রনাথ বলেছিলেন, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বলেননি? বিবিধের মাঝে দেখো মিলন মহান, সখুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। এই তো আমার ভারতবর্ষ। আর সেখানে তুলসীদাস যখন রামায়ণ লিখছেন, তুলসীদাসকে জিজ্ঞেস করছে, উনি রামায়ণে লিখছেন যে রামের জন্য মন্দির খোঁজার দরকার নেই, রাম কো নাম হৃদয় মে রাখো, নেহি সারে নেহি গালে নেহি হতো পুরানা, নেহি আগ লাগে নেহি চোর চুরানা। কি বললেন তিনি? বললেন রামের নাম হৃদয়ে রাখো, তাতে আগুন লাগবে না, জলে পচবে না, চোরে চুরি করতে পারবে না। রাম যদি আমি যদি রামের ভক্ত হই, রামের নাম হৃদয়ে রাখো। রামায়ণের মধ্যে তার প্রমাণ, হনুমানের চেয়ে বড় ভক্ত কে আছে রামের? কি তুমি? হনুমানের চেয়ে কেউ তো বড় না, তাই তো? হনুমান সবচেয়ে প্রধান ভক্ত। সেই হনুমানকে যখন জিজ্ঞেস করেছিল রাম নকশা করে, একটুখানি ওর সাথে খুনসুটি করে, যে তুই আমারে কোথায় রাখবি, তুই তো আমার বড় ভক্ত, তুই আমার জন্য আমারে রাখবি কোথায়? হনুমান কি বলেছিল? যে তোমার জন্য 7 তলা মন্দির বানাবো বলেছিল। কি বলেছিল? হনুমান কি করেছিল? রামের পদতলে হাঁটু মুড়ে বসে, তখন তার বুকটা আঙুল দিয়ে চিড়ে রামকে দেখিয়ে বলেছিল, এই দেখো তোমার স্থান, মাঝখানে রাম, মাঝখানে সীতা, ডাইনে রাম, বায়ে লক্ষ্মণ দাঁড়িয়ে আছে। এই মূর্তি দেখে চমকিত হই। রামায়ণ বইটা খুললে এই মূর্তি, ছবি পাওয়া যায়। ওটা বানানো ছবি, কাল্পনিক ছবি, তবু ওটা পাওয়া যায়। রাম একটা হনুমান যে জঙ্গলের জন্তু, যে লেখাপড়া শিখিনি, জামা কাপড়ও পরেনি, সে হনুমান বুঝতে পারলো যে রামকে বুকে রাখতে হয়, তার জন্য মন্দির বানানো দরকার না। আর এখানে মন্দির নিয়ে মানুষ খুন হয়ে গেল। আচ্ছা, মানুষটাকে যখন খুন করা হয় তখন তো সেও ভগবানকে ডাকেনি। দীপু দাসকে যখন খুন করা হয়েছে তখন ভগবানকে ডাকেনি, ভগবান আমারে বাঁচাও বাঁচাও। কিংবা আফরাজুলকে যখন, কিংবা আকলাককে যখন, কিংবা পাহলু খানকে যখন মারছে, তখন কি একবারের জন্য বলেনি ওই যে সেদিন রামনারায়ণ বাঘেল বলে যে ছেলেটি, সেও কাজ করতে ওই পরিযায়ী শ্রমিক, তাকে যখন মারলো তখন সে তার আল্লাহ হোক, তার গড হোক, তার ভগবান হোক বলে ডাকেনি কাতর স্বরে যে ভগবান বাঁচাও? কই ভগবান কিংবা আল্লাহ কিংবা গড কেউ তো কোনো মিরাকেল করে তাকে বাঁচিয়ে দেয়নি, কেউ তাকে বাঁচিয়ে দেয়নি, কেউ তাকে বাঁচানোর জন্য আসেনি। আসলে আল্লাহ, গড, ওটা উপরে আকাশে স্বর্গে কোথাও থাকে না, থাকে আমাদের মানুষের মধ্যে। মানুষের বলে যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। সুর মানে দেবতা ও সুর মানে দৈত্য। মানুষেরই মাঝে, মানে কি যেন বললাম, যে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।
মানুষই দেবতা, মানুষই অসুর হয়। যে দীপু দাসকে খুন করেছে সে অসুর, আফরাজুলকে খুন করেছে সে অসুর, আর যে মানুষটা তাকে পাজাকোলা করে ধরে বাঁচিয়েছে সে ভগবান। তার জন্য আলাদা কোনো ভগবান লাগে না, আলাদা কোনো ফেরেশতা লাগে না, আলাদা কোনো গড লাগে না মানুষের। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তীব্রভাবে প্রতিবাদ করি যে বাংলাদেশে যা ঘটেছে, যারা ঘটিয়েছে একই, তারাও স্বাধীনতা সংগ্রাম করেনি, দেশকে তারা ভালোবাসে না। একই রকম ভাবে আমরা ভারতের শাসিত হচ্ছি তাদের দ্বারা, যারাও স্বাধীনতা সংগ্রাম করেনি। দেশের প্রতি যাদের কোনো দায়বদ্ধতা নেই, দেশ বেচে দাও, ওই কর্পোরেট ধনী, যত বড় বড় ধনী মালিকদের কাছে বিক্রি করে দাও, আর বিক্রি করে দিয়ে আমি আমার ক্ষমতাটা ধরে রাখি। এই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। এই যে আইশমালী এলাকায় আপনাদের এইখানকার যে গণতান্ত্রিক আন্দোলন, সিপিআইএম পার্টি, তারা যে প্রতিবাদ আয়োজন করেছে তাৎক্ষণিকভাবে, আমরা এই প্রতিবাদ সারা জীবন করে যাব। যেখানে আজকে দীপু দাসের বাড়ির কেউ যদি কোনো মুসলমানকে অন্যায় ভাবে মারতে যান, তার বিরোধিতা করব। অর্থাৎ কোনো দীপু দাসের জন্য না, কোনো আফরাজুলের জন্য না, মানবিকতা যেখানে লাঞ্ছিত হবে, মানুষ যেখানে অন্যায়ভাবে নিহত হবে, তার বিরুদ্ধে যেখানে সেটা যেখানে হোক, নিকারাগুয়ায় হোক, ইজিপ্টে হোক, আরবে হোক, ভারতে হোক, পাকিস্তানে হোক বা বার্মায় হোক, যেখানে হবে আমরা তার বিরুদ্ধে দাঁড়াই। আমরা তার বিরুদ্ধে আজকেও দাঁড়িয়েছি। আপনাদের কাছে আহ্বান জানাবো, এর বিরোধিতা করতে হবে, পাশাপাশি সতর্ক থাকতে হবে। নানা উস্কানি আসছে, এখানে দাঁড়িয়ে একদল উস্কানি দিয়ে যাচ্ছে। আমি তো কালকে টিভিতে দেখে অবাক হয়ে গেলাম, লাল সাধুরা পর্যন্ত মিছিল করছে। আরে লাল সাধুরের মিছিল কি তারা যদি নিজেরা করে ভালো, তারা বিজেপির মিছিলের সঙ্গে যাচ্ছে। রাজনীতি করার জন্য সাধু সন্ন্যতরা তপস্যা করতে যায়, তপস্যা করে ঈশ্বরের জন্য, আর ওরা রাজনীতির জন্য তপস্যার লোকদের ধরে নিয়ে যাচ্ছে। এটা খুব খুব ভয়ানক। জ্যোতি বসু বলেছিলেন, ধর্মকে রাজনীতির সাথে মেশাবেন না, ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। ধর্মকে রাজনীতির সাথে মেশানো উচিত না, মেশানো যায় না। ওরা মেশাচ্ছেন আমাদের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় মেশাচ্ছেন। জগন্নাথ মন্দির এখন বলছে কি আবার কি মহাকাল মন্দির। আরে কি জ্বালা রে জ্বালা! তোর মন্দির বানানোর দায়িত্ব তোর দিয়েছে, একটা স্কুল ঘর বানা, একটা কলেজ বানা, একটা কারখানা বানা। সিঙ্গুরের থেকে কারখানা তাড়িয়ে দেওয়া হলো, ওই কারখানায় বদলি একটা কারখানা এনে বসা, যাতে 1 লক্ষ 2 লক্ষ ছেলে মেয়ের চাকরি হয়। তা না করে ওখানে বলছে আমি মন্দির বানাচ্ছি। ওরা মন্দির বানায়, ওরা মন্দির বানায়। বিজেপির পোয়াবারও হয়েছে, বিজেপি জিতে যদি এখানে সরকারে আসে, তাহলে ওরা তো মন্দির বানাবে, সেই কাজ তো তৃণমূলই করে দিচ্ছে, ওদের না আসলেও চলবে। বিজেপি আওলাদের এখানে পাস না করলেও চলবে, কারণ বিজেপি যে মন্দির বানানোর কথা ভাবছে, ওই কাজটা তো মমতাই করে দিচ্ছে। তাই মমতাই যদি মন্দির বানায়, আপনার কাজ যদি কেউ করে দেয়, তাহলে আপনার যা যদি আপনার কাজ করে দেয়, তাহলে আপনার হ্যাঁ না, আমি শেষ করে দেব। সেই জন্য বলছি এটা করে দিচ্ছি। আসলে আপনারা বুঝবেন, সবাই বোঝেন, সবাই সচেতন। আপনাদের কাছে এই অনুরোধ, কোনোভাবে কারো উস্কানিতে আপনারা পড়বেন না, সবাই সজাগ থাকবেন, এবং আমরা যেমন মিলেমিশে আছি তেমন মিলেমিশে থাকবো। এটাই হচ্ছে আমাদের, এবং আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের ঘটনায়, তার বিচার চাই। এইটুকুই আমার কথা। এইটুকু বলে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। কিছুটা বিরক্ত যাদের করেছি, তাদের একটু অসুবিধে, তাদের কাছে আমরা